এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক, পাশের বিধানসভা, যাকে মমতা ব্যানার্জি বলে তুই বোম্বা দিস, তার ছেলেদেরকে শিখাতে পারেনি। আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া। ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না, তাদের দাঁত ভেঙে যাচ্ছে, তাদের পেন ভেঙে যাচ্ছে। কদিন আগে আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করছিলাম, অনেকের রাগ হয়েছে। আমি এতটুকুই কথা বলেছিলাম, শিয়াল তখনই আঙ্গুর ফলকে টক বলে যখন, হ্যাঁ, ও বাটা ফর্ম ফিল আপ করতে পারবে না, পেন দিলে পেন ভেঙে ফেলবে, ওই জন্য নওশাদের উপরে রাগ। যাক বন্ধুগণ, এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয়, এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ। এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে, ওবিসির নামে যে দ্বিচারিতা চলছে পশ্চিম বাংলায়, সংখ্যালঘু যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে, আজকে এই ছাত্র জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে ওবিসির নতুন লিস্ট আপনি বার করেছেন, অবিলম্বে ওটাকে প্রত্যাহার করতে হবে, নির্দিষ্ট গাইডলাইন মেনটেন করে নতুন ওবিসি সার্টিফিকেট পাবলিশ করতে হবে, লিস্ট পাবলিশ করতে হবে। অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসিডব্লিউ অফিসে যাবে, ঘেরাও করবে, জবাব নেবে, যতক্ষণ না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না। আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম? শুধু ছাত্র নিয়ে করতে পারতাম, শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না, ছাত্রদের অভিভাবকদের লাগবে, আপনাদেরও লাগবে। সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে। সবই যদি আমাদের ওরা বুঝেই ফেলতো, তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই? কি গো, যাক, ড্রোন দিয়ে দেখাও কোন চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি। যাক ভাই, কাউকে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ? যাক, আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে? এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে। আপনারা জেনে রাখুন, আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি, এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। তো গর্বের বিষয়, সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে, যেখানে ভোটিং সিস্টেম আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন, আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন। সারা পৃথিবীতে না যত দল আছে, ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে, এটা গর্বের বিষয়। সুতরাং রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শগত মতপার্থক্য থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে, এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনারা শুনলে অবাক হবেন, 2011 সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো, 2011 সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো। তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু ওবিসি লিস্ট পাবলিশ করেছে। ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে, মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে, যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম, চাকরির ক্ষেত্রে ওবিসি এ বি যে সর্বনাশ করেছে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের বক্তব্য, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয়, প্রপার ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক। 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেওয়া হোক। কিন্তু মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে, নাগপুরের কথা শুনে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে। শুধুমাত্র খাতাই কলমে ওবিসি সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না। তাই বন্ধুগণ, আজকের ভাঙড়ের মাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ
উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে, তারা বারবার আমাকে ফোন করছে, তারা বারবার আমাকে বলছে যে ভাইজান আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এই ওবিসি যে নতুন লিস্ট করেছে, মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই দাবি আমাকে বারবার জানাচ্ছে। আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই, আর কয়েকটি দিন অপেক্ষা করব। যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন, এটা মাথায় রাখবেন। এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী এদের পাশে থাকবে, বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে, তাপস ব্যানার্জি থাকবে, শামসুর সাহেব থাকবে, এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো, খামচিহ্ন থাকবে। সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয়, আগামী দিন কিন্তু আমরা যাব বিসিডব্লিউ ঘেরাও করব, প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে। আপনারা অবাক হবে, সার্টিফিকেটটা কোন নাম কাস্তে হয়েছে, ওবিসিতে কিছু হবে না। বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম, কল্যাণী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিস গুলো আছে, সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে। ওই সংরক্ষণের লাভ কি, যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না? তাই বন্ধুগণ, আজকে আমি রাজনৈতিক কসলাকসলিতে যাব না। আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে, শিক্ষা বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব। তার আগে একটা কথা বলি, গত 2-3 দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না, অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার। আমি চালতাবেরিয়া অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি, আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে একটা চুক্তিবদ্ধ হোক। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আর সাথে সাথে এটাও আমি বলেছি, এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এ কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে, পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। এ কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি, নওশাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোন জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে। দেখছেন ভয়ের কি আছে ভাই? যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি, তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর। এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি চুক্তি করার কথা, আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না। আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক। আমরা কি চাইছি, রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে। এই স্টুডেন্ট ফ্রন্টের লড়াই কি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2022-2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফ্রন্ট বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে। আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি, যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে, যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে, কি অধিকার দিয়েছে, আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি। স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি, কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে, তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে। শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। এই ডিমান্ড তো
ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি? অন্য কিছু তো দাবি নাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা এতটা বড় সাহসী, কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না। এরা নিজেদেরকে বহুত বড় বাহুবলী ভাবে, সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না, ভোট চুরি করছে। এরা আবার বড় বড় কথা বলে, অনেক কথা বলে, আমি উত্তর দিই না। কেন জানেন? এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে, একদম একে একে উঠে দাঁড়াও তো, এখানকার যারা লোকালে আছে এরা যথেষ্ট আছে, দাঁড়াও না, দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট, ওই জন্য আমি সব উত্তর দিই না। অসুবিধা আছে নাকি? নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে, আগামী দিনে তো এরাই তো নাকি, এরা যথেষ্ট, আমি উত্তর দিই না। কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয়, না দিলে অসুবিধা আছে, আমি একটু দিয়ে দিই। তো আমি আপনাদের বলবো, আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফ্রন্টকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের। স্টুডেন্ট ফ্রন্টকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি, আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙড়ের মায়েদের কথা ভেবে, ভাঙড়ের বোনেদের কথা ভেবে, ভাঙড়ের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছে। ভাঙড় 1 নম্বর ব্লকে ভাঙড়ের মেয়েদের কথা ভেবে, ভাঙড়ের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙড় 2 নম্বর ব্লকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার। এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি। কাজ স্টুডেন্ট ফ্রন্ট এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে। আমি কি করব? আমার কাজ সমস্যাটা তুলে ধরা। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা অনেকে জানেন পোলেরহাট 1 নম্বর, পোলেরহাট 2 নম্বর, এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য, আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি। আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথ মিলিয়ে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে, যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার। আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন, আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে। যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনি আমি সবজি বিক্রি করি, আপনি আমি ভ্যানওয়ালা, কে রিকশাওয়ালা, ডে লেবার, লেদার কমপ্লেক্সে দিন আনে দিন খায়, যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না, ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায়। সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে, কম্পিউটার এডুকেশন পাচ্ছে না। যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে। তাহলে সমস্যাটা কি হচ্ছে? যখন আপনার ছেলেটা ক্লাস 5 এ উঠছে, আর যারা যে আর্থিকভাবে যারা স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস 5 এ উঠছে, অলরেডি 4 বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে, আপনার ছেলে 4 বছর পিছিয়ে থাকছে। তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডের সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয়, রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি। আর ওই 3 আঙ্কুরের মতো দামড়া ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নাই, তারা কি করছে? এই দাবির সাথে মান্যতা দিচ্ছে না। কথা কি বলছে? এই হয়েছে সেই হয়েছে। আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে, যারা বেশি কথা বলছে। আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফান্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে। সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয়, যদি খুঁজে বার করতে পারেন, সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পদ থেকে আমরা নামিয়ে দেবো। আর এই চ্যালেঞ্জটাও আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে। তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা, আমাদের রায়নুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন। আমরা 3-3 হতো 1-2 নম্বর ব্লক থেকে। 1 নম্বর ব্লকে তো নমিনেশনই করতে যায়নি, যাক ওই বিষয়ে আমি আসছি না, আমি আমার এখানে ফিরে আসছি। তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে, এটা কি করে হয়? যাক, সেই চ্যালেঞ্জটা আমি দিলাম। অনেকে অনেক কথা বলছে, এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না? আমরা যেটা বিজেপি কথা বলে, যে ভাষায় বিজেপি কথা বলে, লুঙ্গিওয়ালাদের দেখলে যাদের ফেটে যায়, কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন, ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি। সাউথ ইন্ডিয়ার এমপি গুলো আমরা দেখেছি, সত্যি ওদের স্যালুট করতে হবে। পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে। বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয়, গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙড়ে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, ভাঙড়ে স্কুলের টিচারের জন্য, ভাঙড়ে নতুন কলেজের জন্য, ভাঙড়ের
মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে ভুলণ্ডিত করার জন্য আমাদের আজকের এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে। তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওইদিকে নটোরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে। কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আমি অবাক, শুধু আমাকে কয়েকটা ছেলে পাঠাচ্ছিল, আমি বললাম ইগনোর করো, ও হালকা বয়সী ছেলে বলে, যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি, কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। যাক, ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে, সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে, তৃণমূলের টিএমসিপি ছেলেপুলেরাও সে ভাষায় খিল্লি করছে। তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি? সেই জন্যই আপনারা ভাবুন, রাজ্যে ৭৭টা এমএলএ জিতে আছে, কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে, ওখানে কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে? দেখ বন্ধুগণ, আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন, আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে? শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো। আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান, আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, সেখানে টিচার নাই, পড়ার পরিবেশ নাই। আমাদের অতীব দুঃখের সাথে বলতে হয়, ভাঙড় কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো, পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তাই আপনার আমার ছেলে পুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না, তাই জানাবার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে দামড়া ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি, অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি, ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি। এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য। এই পার্থক্য যদি না বুঝতে পারে, তাই এটা কি আমাদের দোষ? শিক্ষার অভাব। শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব। ডিগ্রি পেয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে অসুবিধা নাই, ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই। যাক বন্ধুগণ, আজকে আপনাদের অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে। আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না, কেন কলেজমুখী হতে চাইছে না? কলেজে নোংরামি, বাদরামি। আপনার বাড়ির মেয়েটি পর্দানিশীল মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন, কলেজমুখী হতে চাইছে না। কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ শিক্ষায় মনোযোগ দিচ্ছে না, কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই। তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন, দক্ষিণ 24 পরগনায় যে কটা কলেজ আছে, কলেজের 50% এখনো কিন্তু সিট ফিল আপ হয়নি। একটা সময় ছিল, আমি আমার কথা বলছি, আমি যখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করব কি মাধ্যমিক, ওই সময় দেখতাম, ওই সময় থেকে কলেজে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এই আমার মনোযোগ ছিল। তখন আমি একটু খোঁজ রাখতাম। তখন আপনারা বলুন, যারা আজকে 40-42 বছর বয়স, তারা ভালো করে বলতে পারবে, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো, লিস্ট বার হতো, অনেকের নাম আসতো, অনেকের নাম আসতো না, এত কম্পিটিশন ছিল। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় মহাবিদ্যালয়ে চলে যান, ভাঙড় মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান, গিয়ে খোঁজ নিয়ে দেখুন, গত বছরে আমি বিধানসভাতে 2024 সালে আমি এই 2025 সালে বিধানসভাতে আমি বলেছি, খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30% ছেলে মেয়েরা ভর্তি হয়নি। অর্থাৎ 100টা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে 70টা ফিল আপ হয়েছে, 30টা ফিল আপ হয়নি। আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো, ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো, কার কত নাম্বার আছে এই লড়াই হতো। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় কলেজের কথাই বলছি, বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন, সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই, সিট খালি আছে। অনার্সের 40টা সিট 4টে ফিল আপ হয়েছে, 36 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাকে ভাবতে হবে, ক্ষতি কিন্তু সরকার নয়, সরকার আজকে আছে কালকে নাও থাকতে পারে, আপনি কালকে সরকারে আসতে পারেন, কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, এতে ক্ষতি আপনার আমার হচ্ছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না, তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি। তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে, এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না, এবং 100% যাতে সিট পূরণ হয় তার প্রতিকার
পরিকাঠামো তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে। তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না, ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে। সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ। এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না, কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে। অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে, অনেক প্রমাণ আছে। যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে, কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে। ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না। শিক্ষার জায়গা শিক্ষা হোক, আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে, আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে, আরো ভালো ভালো ফ্যাকাল্টিজ কিভাবে আসবে, তার আলোচনা হবে। সেই জন্য ওরা সহ্য করতে পারছে না, আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলণ্ডিত করার জন্য মিসগাইড করছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না, শুধু রিমাইন্ড দেবো আপনাদের। কথাই আছে না, অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না। কি গো, বুঝতে পারো? অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয়? আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন, জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা। শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না, গার্জেনদের মাথায় ঢুকাতে হবে। তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। 2012 সাল থেকে 2024 সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। ওই 25,000 প্রাথমিক স্কুলগুলো কোথায়? এই ভাঙড়ে না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে। ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে? যারা দিন আনে দিন খায়, যাদের মজুরি 250-300 টাকা, তাদের বাড়ির ছেলেরা, কৃষক, ডে লেবার, আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা ওই 25,000 স্কুলে পড়াশোনা করতো। যখন ওই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? ক্ষতি কার হচ্ছে? আপনার আমার ক্ষতি হচ্ছে। তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে। তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি অবাক হবেন, শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয়, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয়। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, 2011 বছরে সারা ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ হয়েছে। এই 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে, শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে। শুভেন্দু অধিকারীও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না। স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন? স্কুল বন্ধ হলে লস আপনার। এই যা গার্জেন গুলোকে ডেকে নিয়ে এসেছি আজকে, তাদের আর লাভ শিল্পপতিদের, পুঁজিপতিদের। আমি একটা উদাহরণ দিচ্ছি। শানপুকুর গ্রাম অঞ্চলের মাঝেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে? সরকারের হবে, লস হবে ওই এলাকার মানুষের। কারণ স্কুলটাকে জেসিবি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি? এরকম হয়? তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে দেখবেন হঠাৎ রংচং হচ্ছে, হয়ে দেবেন সামনে কিছু গাছ ফাছ, ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক্য, স্কুলটাই কি হয়ে যাবে? তখন মাসে 2,000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে। আপনি পারবেন না? সম্ভব কি ভাই? তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে? আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না? আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো? যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো, তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না। আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না। সলিল আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে। আপনার আমার পাশে কেউ থাকবে না। আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে, সম্পূর্ণ বিতা হবে, এই লড়াই আপনি জিততে পারবেন না। তাই বন্ধুগণ, হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে, কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না। আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পশ্চিম বাংলার এই 25,000 প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে। এই ভাঙড়ের মাটি থেকে আওয়াজ তুলতে হবে। কারা সহমত আমার সাথে হাত তুলুন তো। আপনারা সহমত তো যে 25,000 স্কুল বন্ধ? হাত তুলে রাখুন। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবে। আপনারা সহমত তো নাকি? আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে। মাননীয় বলেছিল 10,000 মাদ্রাসা দেব। 10,000 মাদ্রাসা দিয়ে তো দূরের কথা, 614টি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি। উল্টে আমরা কি দেখলাম? 10,000 মাদ্রাসাতে 614টি মাদ্রাসাতে 10,000-এর বেশি শূন্য পদ হয়ে গিয়েছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে।
আমি আপনাদের বারবার বলছি, আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয়। লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম। কিন্তু আমার লড়াইটা কি? সমাজকে কিছু দিতে হবে, সমাজের জন্য চলতে হবে, না হলে কি হবে? ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে। আপনি একটা কথা বলবো, খারাপ ভাবে নেবেন না তো ভাই। শুধু আপনাদের নয়, সারা রাজ্যের কথা বলছি। এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো। কেন আতঙ্কিত করা হয়েছিল? আমাদের শিক্ষা দুর্বলতার জন্য। আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি, আবার অনেকে হয়ে গিয়েছে। কেন আতঙ্কিত হয়নি? কারা? যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি। তারা মনে করেছে আমার কাগজ আছে, আমি লড়ে নেব। আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে, খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম। তাই আপনাদের বলবো, যদি আপনি লড়াই করতে চান, যদি মাথা তুলে বাঁচতে চান, আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান, তাহলে আপনার প্রথম কাজ হবে, আপনি এখন বড় হয়ে গিয়েছেন, আপনি এখন শিক্ষা অর্জন করবেন না, আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন, এইটা সমস্যায় পড়ে যাবেন। আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে, আপনি স্কুলে যেতে হবে না। আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন, তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তার কথা ভাবুন। তা না হলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে। আমি একদিন সকালে উঠি, রাত্রে দেখা হলো ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির। ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে, ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রে। আমি ঠিক আছে সকালে হয়ে যাবে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন, সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে, কেন তাকে আসতে হলো? তার তাহলে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি। সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে, আমাদের আজকে এগিয়ে যেতে হবে। যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান, দলিত আদিবাসী থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছে তাদের, মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে। কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা পিছড়ে বর্গকে সহ্য করতে পারে না। আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে, এই আজকে যার স্মরণে, যাদের স্মরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে, তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা। জানুয়ারি মাসের 15 তারিখে 2016 সালে সেই রোহিত ভেমুলা একজন পিএইচডি স্কলার হওয়ার পরও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা। তার অপরাধটা কি ছিল? সে দলিত, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারেনি। তাই তাকে বারবার তাকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছে। ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে। আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম। এই পশ্চিম বাংলার মাটি, এই সম্প্রীতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল। কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল। কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য, হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষার আলো দেখাবার জন্য, সে তখন গ্রাম্য পরিবেশ ছেড়ে শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করব। তথাকথিত উচ্চ বর্ণের মানুষরা সেটা সহ্য করতে পারেনি। তখন দেখলাম কি, ওই চুনি কোটালের এত মানসিক ভাবে তার উপরে এত প্রেসার হয়ে দেওয়া হয়েছিল, তাকে বর্ণ বিদ্বেষের বারবার শিকার হয়েছিল, জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল, ফলে সে সুসাইড করে নিয়েছিল। তাই বন্ধুগণ, আজকে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চাই, শিক্ষার সমান অধিকারের কথা বলতে চাই। তাই স্টুডেন্ট ফান্ডের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে। স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয়। স্টুডেন্ট ফান্ড আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতের দিশা দেখাবে। এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, কে বিষয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, আপনারা বিভ্রান্ত হবেন না। স্টুডেন্ট ফান্ড যেমন একদিকে দাবি তোলে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, ঠিক একইভাবে স্টুডেন্ট ফান্ড দাবি তোলে যে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে, সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার অবসান হওয়া দরকার। নতুন ভাবে সায়েন্টিফিক ওয়েতে প্রপার সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে, ঠিক একই ভাবে ফেক এসটি/এসসি মানুষ
এসটি এসসি সে যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটাই স্টুডেন্ট ফ্রন্ট দাবি তুলছে। আপনারা শুনেছেন অনেকেই, নতুন করে বলার দরকার নেই মনে হয়, তাও আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি, রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি। 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয়, এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। ভাবেন কে খাচ্ছে? ভূতে খাচ্ছে? ভূতে খাচ্ছে না? 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে। এবারে যারা মেডিকেলে যারা চান্স পেয়েছে, 41 জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে, মানে ফেক সার্টিফিকেট দিয়ে 41 জন এই ধরনের। তাহলে 41টা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই? প্রকৃত আদিবাসী সমাজ থেকে। সংরক্ষণ মানে কি? আপনি আপনাকে মূল স্রোতে নিয়ে আসা। সংরক্ষণ মানে কি? আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি, 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনও মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংরক্ষণ মানে কি? 10% সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের ওই বাণীতে আমি বিশ্বাস করি, যারা সংরক্ষণ নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। চলো এটাতে চলে আসো। সারা পশ্চিম বাংলায় প্রায় 70% দলিত আছে, সরি ভারতের বর্ষে 70%। পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক। সারা পশ্চিম বাংলাতে 8% আদিবাসী আছে, 100 জন সরকারি চাকরি করলে 8 জন আপনার আদিবাসী হোক। পশ্চিম বাংলায়